এটাই হচ্ছে। কাজল তার ঘরে আসার আগেই এসে ঘুমিয়ে পড়ে, যদিও সজাগই থাকে, তবে ঘুমের ভান ধরে থাকে। এটা জয় বুঝে। সেদিন কাজলের বাবা ফোন দেওয়ার পর থেকে তাদের মাঝে এই মান অভিমান চলছে। সেদিন জয় রাগ করে চলে যাবার পর যখন মধ্যরাতে বাসায় ফেরে তখন কাজল অভিমানের গলায় অনেক কথা বলে জয়কে। সে বলে, আমার বাবা মা কেমন সেটা তো আমি তোমাকে বলেছি, তারপরও তাদের কথা শুনে তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করলে। তাও না হয় বাদ দিলাম, নিজের বিরক্তি প্রকাশ করতে আমার গায়ে হাত তুললা, সেটা নিয়েও কোনো অনুশোচনা তো দেখলাম না, শুধু পারো আমার উপর রাগ দেখাতে। এটাই বুঝি পুরুষ মানুষের কর্ম? রাতে বউ লাগে, দিনে বউ ছাড়া সারা দুনিয়ায় লাগে। জয়ের মাথা গরম থাকায় সেদিন সে কাজলের কথাগুলো স্বাভাবিকভাবে নিতে পারেনি। সেজন্য সেও রাগের মাথায় তর্কে জড়িয়ে পড়ে। সেদিনের পর থেকেই জয় এবং কাজলের কথা বলা বন্ধ। দুজনেই অভিমান করে আছে, কেউ আগ বাড়িয়ে কথা বলছে না। অবশেষে জয় আর নিজেকে ধরে রাখতে পারল না। সে গিয়ে কাজলের হাত ধরে বলে, ঘুমের ভান করতে হবে না, ওঠো। কাজল চোখ মেলে তাকায়, তবে কথা বলে না। জয় এটা দেখে হাত জোর করে বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি স্বামী হিসাবে খুবই জঘন্য, এজন্য আমাকে হয়তো সারা জীবন ক্ষমা চেয়ে যেতে হবে। আমি আমার ভুল স্বীকার করছি। আশ্বরী, তবে এবার আর কোনো ভুল করতে চাই না। দয়া করে আমাকে একটা সুযোগ দাও। মানে? কাজল উঠে বসে। সে কিছু বুঝতে না পেরে জয়ের দিকে তাকায়। জয় শান্ত গলায় বলে, আমি আলাদা বাসা ভাড়া নিয়েছি, আমরা কালই সেখানে যাব। আমরা সেখানে আলাদা সংসার করব। কি? কাজল অবাক হয়ে জয়ের দিকে তাকিয়ে আছে। জয় মাথা নাড়ায়, অতঃপর বলে, তোমাকে এখানে এই অশান্তির মাঝে আর থাকতে হবে না। আমরা কালই চলে যাচ্ছি। আশা করি এরপর আর কোনো ভুল হবে না। বাবা মাকে এসব বলেছ? কাজলের প্রশ্ন শুনে জয় নাসূচক মাথা নাড়ায়। অতঃপর মুখে বলে, কাল বলবো। এখন বললে ঝামেলা করবে। আমি এখন বেকার ঝামেলা নিতে চাচ্ছি না। তবে হ্যাঁ, আমি কিন্তু সন্তানের দায়িত্ব অবহেলা করতে পারব না। বাবা মায়ের খরচ পাঠাবো, সেই সঙ্গে তাদের সাথে সবসময় দেখা করতে আসব। তেমার এসবে আপত্তি নাই তো? না। এসবে আমার আপত্তি থাকবে কেন? আর আমার আপত্তি থাকলেও বা তুমি শুনবে কেন? এটা তোমার দায়িত্ব। তুমি যেমন আমার দায়িত্ব অবহেলা করতে পারো না, তেমন তোমার বাবা মায়েরও না। সেজন্য আমি বললেও তোমার এই কাজটা করা উচিত নয়। দেখো, আমি কখনোই এটা চাই না যে তুমি তোমার বাবা মায়ের থেকে দূরে সরে যাও। আমিও সবার সঙ্গে মিলেমিশে থাকতে চেয়েছিলাম, কিন্তু তারা মিশতে চায় না। আমি শুধু চেয়েছিলাম আমার এই খারাপ সময়ে তুমি আমার পাশে থাকো, আমাকে সঙ্গ দাও। আমি কিন্তু আলাদা সংসার চাইনি। গিয়ে কাজলের মুখে এসব কথা শুনে জয় খুব খুশি হয়। সে খুশি হয়ে কাজলকে জড়িয়ে ধরে, অতঃপর বলে, এজন্যই তোমাকে এত ভালোবাসি। আমি জানি তুমি আলাদা হতে চাও না, কিন্তু এক বাড়িতে থেকে আমার পক্ষে দুইটা সম্পর্ক মানিয়ে চলা সম্ভব নয়। তাই আমাকে নিজে থেকে এই সিদ্ধান্ত নিতে হলো। কাজল এসবে কথা বাড়ায় না। জয় নিজ থেকে তার সব ব্যবহারের জন্য ক্ষমা চায়। কাজলও ক্ষমা করে দেয়। কাজল জানে জয় ভুল করেছে, কিন্তু তার ক্ষমা না করা ছাড়া উপায় আছে? তাছাড়া জয় তো অন্য সবার মতো নয় যে ভুলটা বুঝতে পারে না। ভুলটা বুঝতে পারে, সেজন্য কাজল না চাইতেও তাকে ছাড়তে পারেনি কখনো, আর পারবেও না। কিন্তু সে আলাদা সংসার চায়নি। তবে একসাথে থেকে যখন শান্তি হচ্ছে না, তখন আলাদা হওয়া ভালো, এটাই সঠিক মনে করে নিল কাজল। বাবা বাসায় ফিরতে মা রাগান্বিত গলায় বলে, তোমার বড় মেয়ে ফোন দিয়েছিল, সে বিয়ে করছে শান্ত নামের কোন ছেলেকে। যদিও এটাই এই এলাকায় যে বখাটে ছেলেটা ছিল সেটা কিনা জানি না। হয়তো নতুন শহরে গিয়ে নতুন এক বখাটে জুটিয়েছে কপালে। এসব বাদ দাও তো, ও যা ইচ্ছা করুক, আমাদের তো আর টাকা পয়সা দেয় না, দিবেও না। তাহলে ও বিয়ে করুক না গিয়ে মরুক, তাতেও বা আমাদের কি? বাবার মুখে এই কথা শুনে মা মাথা নাড়ায়। অতঃপর বলে, তাও বললাম, তোমার আদরের মেয়ে ফোন করে তার সুখের গল্প শুনিয়েছে, সেটা তুমি না জানলে চলে? হ্যাঁ, অমনি আমার আদরের হয়ে গেল। মনে করে দেখো, বাচ্চার জন্য তুমিই কান্নাকাটি করছিলি। তোমার জন্যই তো পরিচয়হীন একটা মেয়ের পিছনে আমাকে এত খরচ করতে হলো। সব তোমার দোষ কি?
বাবার মুখ দিয়ে এই কথা বের হতে মা ক্ষেপে গেল। অতঃপর যা হওয়ার তাই। যেই মানুষটি ভালো থাকতে তাদের ছেড়ে গেল তারা এখন তার কথা তুলে নিজেদের মাঝে তর্ক বাঁধিয়ে দেয়। শান্ত দরজা খুলে তার বাবা মাকে দেখে অবাক হল না। তাই হাসি মুখে বলে, তোমরা আরেকটু আগে আসতে পারতে, বিয়ের সময় থাকতে পারতে গু। এটা শুনে শান্তর বাবা রাগী চোখে তার দিকে তাকায়। অতঃপর বলে, এই শহরে তোমার চাচা থাকে, তার পরিবার তোমার বিয়ের দাওয়াত পেল না, সেখানে আমরা বিয়ের সময় আসলে তুমি ঢুকতে দিতে? মনে তো হয় না। শান্ত কথা না বাড়িয়ে দরজা ছেড়ে দেয়। বাবা দ্রুত পায়ে হেঁটে ভেতরে প্রবেশ করে। শান্তর বাবা এগিয়ে এসে আমার সামনে দাঁড়ায়। শান্তর মা এটা দেখে ভয়ে শান্তর দিকে তাকায়। শান্তর বাবা আমাকে পা থেকে মাথা অবধি দেখে বলে, বিশ্ব সুন্দরী তো না, আমার ছেলের মাথা খেলে কিভাবে? আমি তার এই কথাটি শুনে ভয়ে ভয়ে তার দিকে তাকাই। এই মুহূর্তে শান্তের বাবা মায়ের উপস্থিত আমি আশা করিনি। তার উপর এসেই সোজা এই প্রশ্ন। আমি কিছুটা ভীত হয়ে যাই। সেই মুহূর্তে অনুভব হলো আমার ডান হাতটি কেউ ধরেছে। আমি পাশে তাকাতে শান্তকে দেখতে পাই। সে আমার হাতটি শক্ত করে ধরে বলে, মাথা তো খাওয়ার জিনিস না বাবা, আমার মাথা তো ঠিক জায়গায় আছে। তা তোমার মাথা ঠিক জায়গায় আছে তো? না মানে মা আবার খেয়ে টেয়ে ফেলল না তো? এটা শুনে শান্তর বাবা বিরক্তি নিয়ে তার দিকে তাকায়। রাগী গলায় বলে, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। শান্তর বাবা মুখ ঘুরিয়ে আমার দিকে তাকায়। আমার চোখে চোখ রেখে বলে, তোমার ন্যূনতম লজ্জা করল না নিজের চেয়ে ছোট একটা ছেলেকে বিয়ে করতে? এটা ঠিক নয়। এই বোধটুকু তোমার নেই গি? প্লিজ ছাড়ো না এসব, বিয়ে তো হয়ে গেছে গি। শান্তর মায়ের কথায় কোনো গুরুত্ব না দিয়ে শান্তর বাবা আমাকে আবার বলে, কি হলো বলো? এতটুকু বোধ নেই তোমার? বয়স বাতাসে বাড়ছে, কোথায় লেখা আছে যে বয়সে ছোট এমন ছেলেকে বিয়ে করা যাবে না? ওর বয়স বাতাসে না বাড়লেও তোমার বয়স বাতাসে বেড়েছে, তা তোমার পাকা চুল দেখেই বোঝা যাচ্ছে। নয়তো এসব আজগুবি কথা বলতেই না গি। শান্ত মজার সুরে কথাগুলো বলায় তার বাবা রেগে বলে, আমি তোমার সঙ্গে কথা বলছি না। আর না আমি জোকার যে তুমি আমার সঙ্গে মজা করছো। আমি এই মেয়েটার সঙ্গে কথা বলছি গি। এই মেয়েটা আমার বউ, আমার স্ত্রী। তোমার কোনো প্রশ্ন যদি তার সম্মানে লাগে তবে জবাব তো আমিই দিব, তাই না? হ্যাঁ, তোমার ছেলের হওয়ার জন্য তোমায় কষ্ট দিতে চাই না, তাই মজার সঙ্গে জবাব দিচ্ছে। কিন্তু এমন কোনো শব্দ বা বাক্য আমার স্ত্রীর উদ্দেশ্যে বলো না যেটার জন্য আমাকেও কঠিন হতে হয়। শান্তর মুখে এমন কথা শুনে তার বাবা প্রচণ্ড রাগ নিয়ে তার গালে একটি থাপ্পড় বসিয়ে দেয়। অতঃপর বলে, 2 দিনের পরিচয় এত পাগল হয়ে গেছো যে এই মেয়ের জন্য আমাকে হুমকি দিচ্ছ গো? না, আমি শুধু বলছি আমার স্ত্রীর সম্মান রক্ষা করার দায়িত্ব আমার, আর আমি সেটা করব গো। শান্তর এই কথাটির মাঝে কিছু একটা ছিল। আমি বিস্ময় নিয়ে তার দিকে তাকাই। শান্তর বাবাও কয়েক মুহূর্তের জন্য থেমে যায়। পরক্ষণে বলে, বাহ, সম্মান সম্মান শিখে গেছ তো। আমার সম্মানটা ডোবাতে লজ্জা করল না? এখন সম্মানের কথা বলছ? এই সম্মান রক্ষার শিক্ষা পেলে কোথায়? যেটা বাবা মায়ের সম্মানের কথা না ভেবে শুধু স্ত্রীর কথা ভাবে? তোমার থেকেই তো শিখেছি গু। শান্তর মুখে এই কথা শুনে তার বাবা মা দুজনেই হচকিয়ে যায়। শান্ত দাঁত বের করে হেসে বলে, বুঝলে না? আরে তুমিই তো মায়ের সম্মানের জন্য তোমার খালাকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলি। মা তো আমায় এই গল্প অনেকবার বলেছে। জানো, মা যখন এই কথা বলছিল তখন প্রতিবার তার চোখে আমি তোমার জন্য আলাদা শ্রদ্ধা দেখছিলাম। তখন থেকেই আমি জানি স্ত্রীর সম্মান রক্ষা করা একজন স্বামীর কর্তব্য। শুধুমাত্র ভরণপোষণ দিলেই হয়। একজন স্ত্রীকে সংসারে তার যথাযথ সম্মান দেওয়াটাও একজন স্বামীর দায়িত্ব। আর বাকি রইল বাবা মায়ের সম্মান ডোবানো। আমি তো ডোবাতে চাইনি। তোমরা বাবা মা হয়ে যদি সন্তানের ভালোতে সঙ্গ না দিতে পারো, এখানে আমার কি করার আছে বলো? তাছাড়া এখনও সম্মান যায়নি, আত্মীয় স্বজন কেউ তো জানে না। তুমি বরং এক কাজ করো, আমাদের এলাকায় আমাদের বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থা করে ফেলো। সবার কাছে বলবে পরিবারের সম্মতিতেই এই বিয়ে হয়েছে। তাহলে তোমার সম্মানটাও বেঁচে যাবে। শান্তর বাবা তার কথা শুনে চুপ করে যায়। সে কোনো কথা না বলে পাশে থাকা চেয়ারটি টেনে বসে। অতঃপর বলে, শান্তর মা দেখো পানি কোথায় আছে, আমার জন্য এক গ্লাস নিয়ে এসো। এটা শুনে শান্তর মা এগিয়ে যেতে নিলে শান্ত চোখের ইশারায় থামিয়ে দেয়। শান্ত আমার দিকে তাকাতে আমি বুঝলাম শান্ত আমাকে পানি এনে দিতে বলছে। আমি তাই করলাম।
আমি এক গ্লাস পানি নিয়ে এসে শান্তর বাবার দিকে এগিয়ে দিলাম। যদিও ভয় হচ্ছিল সে এতে আরও রেগে না যায়। শান্তর বাবা আমার দিকে তাকিয়ে পানির গ্লাসটা নিয়ে শান্তর দিকে তাকায়। অতঃপর বলে, বু, তোমার ভীষণ কথা শোনে তো। তাকাতেই বুঝে গেল তুমি কি বলছ। এই সরলতা দেখে পটে গেছ না? আরে এটাই নারীদের চাল। তুমি তো বুঝতেই পারছ না, তাই প্রেমের মোহে ভুল করছ গো। পানিটা খাও। শান্ত ঠান্ডা গলায় কথাটি বলে। শান্তর বাবা পানি খেয়ে নেয়। পানিটা শেষ করে গ্লাসটা এগিয়ে দিতে আমি হাত বাড়াই। শান্তর বাবা এটা দেখে বিরক্ত হয়ে বলে, এখন একেবারে সেবা করার কত আগ্রহ। যাক না, দুদিন তারপর দেখবে অন্য রূপকু একই রকম থাকলে তোমার আর অভিযোগ থাকবে না বলছ। শান্তর কথা শুনে শান্তর বাবা তার মায়ের দিকে তাকিয়ে বলে, তোমার ছেলেকে থামতে বলো। এই মেয়ের হয়ে সাফাই আমি শুনতে চাই না। তোমার ছেলে বেশি বেশি করছে। তুমিও বা এত রেগে যাচ্ছ কেন? তুমি তো জানতে আমরা এখানে আসার আগে ওরা বিয়ে করে নিবে। আমি তো তোমায় বোঝালাম এখন। আরে তুমি থামো তো। এই মেয়ের মুখ দেখেই তো আমার মাথা গরম হয়ে যাচ্ছে। একে আমি মেনে নিব? একে এলাকায় নিয়ে গেলে আমার মান সম্মান কিছু থাকবে? আমি মুখ দেখাতে পারব এমন মেয়েকে? বাবাকে থামিয়ে দিয়ে শান্ত বলে, আমার বুকে নিয়ে পরনিন্দা পরচর্চা করতে হলে বাসার বাহিরে যাও বাবা। আমি আমার কানে এসব শুনতে পারব না। শান্ত এবার বেশি হয়ে যাচ্ছে। এত পাগল হয়েছ এই মেয়ের জন্য? এই মেয়ের মধ্যে কি দেখেছ তুমি? একটা বুড়ি মেয়ে? বাবাগু! শান্ত চিৎকার করে কথাটি বলতে তার বাবা থেমে যায়। শান্ত রাগান্বিত গলায় বলে, আমি তোমায় বলেছি না ও আমার স্ত্রী? ওর সম্মান রাখার দায়িত্ব নিয়েছি আমি। আমি তোমার মুখে ওর সম্পর্কে একটা বাজে কথাও শুনতে চাই না গে। শান্তর বাবা মা দুজনেই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। এত রাগ নিয়ে শান্ত কখনো তাদের সঙ্গে কথা বলেনি। সে যা বলেছে সবসময় হাসি মুখে বলেছে, সেটা ভালো কথা হোক খারাপ কথা। শান্ত তার বাবার দিকে এগিয়ে যায়। অতঃপর বলে, তোমার বুকে কেউ অসম্মান করলে তোমার যেমন লাগে আমারও তেমনি লাগে। নেহাত তুমি আমার বাবা, তাই আমি ভদ্রভাবে বলছি, প্লিজ বাবা এমন কিছু বলো না বা করো না যাতে আমি ভুলে যাই তুমি আমার বাবা গু। তুমি মনে রেখেছ বুঝি আমরা তোমার বাবা মা? শান্তর বাবা এবার নরম গলায় কথাটি বলেন। তিনি শান্তর চিৎকার করে বলা কথায় যে কষ্ট পেয়েছেন সেটা তার কণ্ঠস্বর শুনে বোঝা যাচ্ছে। শান্ত বুঝতে পারল, তাই বলে, তুমি শুধু বয়সের সংখ্যাটা দেখেছ বাবা, তাই তোমার মনে হচ্ছে ও বুড়ি। কিন্তু বয়সটা বাদ দিয়ে শুধু ওকে দেখো, তাহলে তুমি ঠিকই ওর মাঝে তোমার ছেলের বউ হিসাবে যেমন মেয়ে চাচ্ছিলে তেমন মেয়ে দেখতে পাবে গু। এই কথা বলে শান্ত থেমে আমার দিকে তাকিয়ে বলে, বাবা মা অনেকক্ষণ হলো এসেছে, যাও চা বানিয়ে নিয়ে আসো, রান্নাঘরে সব রাখা আছে গু। আমি অবাক হয়ে শান্তর দিকে তাকালাম। আমার অবাক হওয়ার কারণ শান্ত আমাকে তুমি করে বলছে। এটা অজান্তে বলছে নাকি ইচ্ছাকৃত বুঝতে পারছিলাম না। তবে আমি এসব নিয়ে না ভেবে শান্তর কথামতো রান্নাঘরে চলে আসলাম। আমি রান্নাঘরে এসে চা বানানোর জন্য সব খুঁজছিলাম। এখান থেকে অবশ্য শান্তদের সব কথা শোনা যায়। আমি শান্তর কথা শুনে পুরো বাকরুদ্ধ হয়ে গেলাম। শান্ত যে আমার জন্য কতটা পারফেক্ট তা তার কথায় আমি বুঝে গেলাম। শান্তর কথা শুনতে আমার চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। শান্ত তার বাবার হাত ধরে নরম গলায় বলে, বাবা সরি, ছোটবেলা থেকে কখনো তোমার অবাধ্য হইনি। কিন্তু বিনিময়ে কি পেয়েছিলাম বলো? শুধুমাত্র তোমার রাগ, বিরক্তি, তোমার আশা পূরণ করতে না পারার আক্ষেপ ছাড়া তোমার চোখে আমার জন্য আমি কিছু খুঁজে পাইনি। অথচ তুমি আমাকে বোধহয় মায়ের চেয়েও বেশি ভালোবাসো, কিন্তু তাও আমি তোমার চোখে সেটা দেখতে পাইনি। কারণ তুমি আশেপাশের মানুষের কথা এত ভেবেছ যে নিজের কথা ভাবতে ভুলেই গেছ। তোমার কাছে আশেপাশের মানুষ তোমাকে যেভাবে দেখতে চায়, তোমার সন্তানকে যেভাবে দেখতে চায় সেটাই জীবন হয়ে উঠেছে। এখানেই সমস্যা বাবা। এই সমস্যা আমি যেদিন বুঝতে পেরেছিলাম সেদিনই নিজেকে বদলে নিয়েছিলাম। সেদিন থেকেই তোমার অবাধ্য হয়ে গেলাম। তারপর থেকে তুমি আমাকে আগের মতোই বকেছ, রাগ দেখিয়েছ, কিন্তু তোমার এইসব রাগের মাঝে আমার প্রতি তোমার ভালোবাসাও তোমার চোখে আমি ফুটে উঠতে দেখছিলাম। তোমার ছেলে উচ্ছিন্নে যাচ্ছে এই কষ্টটা দেখতে পাচ্ছিলাম, যেটা এতদিন ছিল না। তোমার ওই কষ্টের মাঝে ফুটে ওঠা ভালোবাসার গভীরতা বুঝেই আমি তোমাদের খুশির জন্য ব্যবসা করতে আসলাম। শুধুমাত্র তোমরা যাতে এই আফসোসটা না করো যে তোমাদের ছেলের দ্বারা কিছু হবে না। তোমরা না থাকলে তোমাদের শান্ত শেষ হয়ে যাবে।
শুধুমাত্র এজন্য। দেখো, আজ কিন্তু তোমরা আমার অবস্থান নিয়ে খুশি। আজ কিন্তু তোমাদের আমার অবস্থান নিয়ে কোনো অভিযোগ নেই গে। একটু থেমে শান্ত আবার বলে, ঠিক একইভাবে একদিন তোমাদের আমার আজকের সিদ্ধান্ত নিয়েও কোনো অভিযোগ থাকবে না। কিন্তু সেটা অনেক দেরিতে আসবে। আমি সেটা চাই না। আমি চাই না সেই সময় আসতে আসতে তোমরা ভুল করো। দেখো বাবা, আমার জন্য তোমরা আছো। আজ আমার কিছু হয়ে গেলে তোমরা আমার জন্য সবটা করবে, নিজেদের উজাড় করে দিবে। কিন্তু ওই যে মেয়েটাকে দেখছ, ওই মেয়েটার এমন কেউ নেই, কখনো ছিল না। ওই মেয়েটার জন্য এখন আমি ছাড়া কেউ নেই। তার জীবনে শুধুমাত্র আমি আছি। তাই আজকের এই অবস্থানে দাঁড়িয়ে আমার যদি তোমাদের এবং ওর মাঝে একজনকে বেছে নিতে হয়, তাহলে কিন্তু আমি ওকেই বেছে নিব। কারণ আমি জানি দিন শেষে তোমরা আমার কাছে ঠিকই ফিরে আসবে। কিন্তু একটা সম্পর্কের স্বপ্ন দেখিয়ে আজ যদি আমি তাকে ছেড়ে দেই, তাহলে সে শেষ হয়ে যাবে। নিষ্ঠুর এই পৃথিবীতে আমি তার গল্পে নিষ্ঠুরতা হয়ে বেঁচে থাকব, যেখানে দাঁড়িয়ে তার উঠে দাঁড়ানোর মতো শক্তি থাকবে না বাবা। ওই মানুষটির দিকে যদি তখন কেউ হাত বাড়িয়ে দেয়, তবে সে ভরসা করে সেই হাতে হাত রাখতে পারবে না। আমি এমনটা চাই না বাবাগু। শান্তর কথা শুনে তার বাবা মা দুজনেই হতভম্ব হয়ে যায়। শান্ত আবার বলে, পুষ্প বয়স এখন 29, অথচ এই 29 বছরের জীবনে সে 28 বছরের বেশি সময় ধরে কখনো হাসেনি, শুধু কান্নাই করেছে। যদিও বা তার মুখে হাসি দেখা দিয়েছে, সেটা ছিল অভিনয়। জানো বাবা, যে যখন রোজ পাড়ার মোড়ের দোকান পেরিয়ে অফিসে যেত, আমি তখন তাকে দেখতাম। এক রাজ্যের মলিনতা তার মুখে ফুটে উঠত, আর ওই বিষণ্ণ মুখ দেখে দোকানের সবাই হাসাহাসিতে মেতে উঠত। তখন আমি কষ্ট হতো, আমার মনে হতো এই মেয়েটা খুব দুঃখী। অতঃপর একদিন হঠাৎ করে তার সঙ্গে কথা হলো। সেদিন সেই মুহূর্তে আমার মনে হলো এই মেয়েটার একটু হাসির প্রয়োজন, যেটা তার সামান্য পরিবর্তন দ্বারা হতে পারে। তাই ভাবলাম আমি একটু চেষ্টা করে দেখি না, যদি তার মলিন মুখে হাসি ফোটাতে পারি। এভাবেই তার মুখে হাসি ফোটাতে, তার ভালো থাকা দেখতে গিয়ে কোনো এক মুহূর্তে তার প্রেমে পড়ে গেছি। আমি জানি এসব কিভাবে হলো, কখন হলো। আমি শুধু জানি আমি তার মায়ে জড়িয়ে গেছি, একইভাবে সেও আমার মায়ে জড়িয়ে গেছে। অতঃপর আমি চাইলেও তার হাতটা ছাড়তে পারতাম না, তাই হাতটা ধরে নিলাম। এখানে কোনো ভুল নেই বাবা। পুষ্প খুশি, আমি খুশি। চাইলে আমাদের পুরো পরিবার খুশি হতে পারে, যদি তোমরা সমাজের মানুষের কথা না ভেবে শুধু আমাদের কথা ভাবো। তোমার সন্তানের কথা ভাবো। আমার উপর ভরসা করে একবার ওকে মেনে নাও বাবা। বিশ্বাস করো, আমি সারা দুনিয়ার সঙ্গে লড়াই করতে পারবো, কিন্তু তোমাদের সঙ্গে পারবো না। বলতে পারো আমি চাই না তোমাদের সঙ্গে লড়াই করতে। এই অবস্থায় তোমরা যদি রাগ করো থাকো, তাহলে আমাকে ওই মেয়েটার হাত ধরে তোমাদের বিদায় জানাতে হবে। এটা আমাকে করতেই হবে বাবাগু। এই পর্যায়ে শান্তর চোখে পানি চলে আসে। সেটা লক্ষ্য করে তার বাবা মাও নরম হয়ে যায়। তারা কোনো কথা বলতে পারে না। শান্ত নিজেই বলে, আমি জানি বাবা, আমার স্থানে তুমি থাকলে তুমিও এটাই করতে। তুমি সারা জীবন তোমার কলিগের ছেলে মেয়েরা কি হয়েছে বা কি করছে এটা ভেবে আমার উপর সব চাপিয়ে দিলেও কখনো মায়ের উপর কিছু চাপিয়ে দাওনি। আমি তোমাকে কখনো বলতে শুনিনি, আমার এই কলিগের স্ত্রী এভাবে সেজে থাকে, তুমি থাকো না কেন? আমি সবসময় দেখেছি তুমি মা যেভাবেই থাকুক তাতেই বলেছ সুন্দর লাগছে। তাই নিঃসন্দেহে এই গুণটা আমি তোমার থেকেই পেয়েছি। তবে হ্যাঁ, আমি চাই না তোমরা আমার থেকে মুখ ফিরিয়ে নাও। তাই সন্তান হিসাবে অনুরোধ করছি, আমাদের সঙ্গ দাও। বিয়ের মুহূর্তে আমার তোমাদের কথা মনে পড়ছিল, খুব একা অনুভব হচ্ছিল। আমি চাই না এই অনুভবটা আর হোক। এবার সিদ্ধান্ত তোমরা নাও। শান্তর কথা শুনে তার বাবা মা দুজনেই চুপ থাকে। তারা কোনো কথা বলে না। শান্ত চুপ করে একপাশে বসে। আমি রান্নাঘর থেকে এসব শুনে নীরবে কান্না করছি। না, এটা দুঃখের নয়, সুখের কান্না। শান্তর মতো জীবনসঙ্গী পাওয়ার সুখের পুরো ঘর জুড়ে নীরবতা বিরাজ করছে। নিজেকে সামলে আমি চা নিয়ে বসার ঘরে গেলাম। শান্ত, তার বাবা মা সবাই নিশ্চুপ হয়ে বসে আছে। এই মুহূর্তে চা কার দিকে এগিয়ে দিব বুঝতে না পেরে আমি দাঁড়িয়ে রইলাম। পুরো ঘর জুড়ে নীরবতা বিরাজ করছে, সবাই নিশ্চুপ, কারো মুখে কোনো শব্দ নেই। আমি এক কোণে মগে চা নিয়ে দাঁড়িয়ে আছি। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে শান্তর বাবা বলে, এখন কেউ চা খাবে না, যাও ওটা ফ্লাক্সে রেখে দাও।